ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। গল্পের শুরুতে আমরা শাওসুকে দেখতে পাই, যে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে থাকে যে শিনলুও, তুমি কোথায়? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, তুমি বারবার আমার সামনে চলে আসো, কিন্তু যতবার তোমাকে আমি ধরতে যাব তুমি ভ্যানিশ হয়ে যাও। এরকমটা কেন করছো? এভাবে তো আমি তোমাকে কোনো দিন ধরতে পারবো না। আরও কান্না করতে করতে মাটিতে পড়ে যায়। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখতে পাই শাওসু আর শিনলুর আজ 5 বছরের অ্যানিভার্সারি। এর জন্য শাওসুর মা একটি পার্টি রেখেছে। তারা সেই পার্টিতে কেক কাটছিল। তখন শাওসু বলে, আমার মাকে যদি তুমি আর কোনোদিন এসব পার্টি করতে বলো তাহলে তোমাকে ডিভোর্স দিয়ে দেব। শিনলু চুপ করে থাকে, কারণ এরকম কথাও প্রতিনিয়তই শুনে আসছে। তখন সেখানে শাওসুর পুরনো লাভার ইয়াও চলে আসে আর বলে, 5 বছর হয়ে গেছে, এখন আমাকে প্লিজ শাওসুকে ফিরিয়ে দাও। 5 বছর আগে তুমি জোর করে ওকে বিয়ে করেছিলে, ও আমার ফিয়ন্সে ছিল। শাওসু এতে চুপ করে থাকে। তাই লুও বলে, শাওসু, তুমি কি এই 5 বছরে একবারও আমাকে ভালোবেসেছো? মাত্র 1 সেকেন্ডের জন্য হলেও? শাওসু এতে না করে দেয়, যাতে লুও শকড হয়ে যায়। ইয়াও এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর আমি বলে দিই, লুও প্রেগনেন্ট ছিল। ওর ননদ আর শাশুড়ি দৌড়ে ওকে ধরে। শাশুড়ি বলে, যদি আমার বৌমার কিছু হয় তোমার পুরো পরিবার আমি জ্বালিয়ে দেব। কিন্তু ইয়াও তখন নাটক করতে থাকে যে আমি ইচ্ছে করে করিনি। লুও শাওসুকে ডাকছিল, কিন্তু ওকে আটকাতে ইয়াও নিজের হাত কেটে দেয়। শাওসু তখন নিজের ওয়াইফের কাছে না গিয়ে তার প্রেমিকাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। এসব দেখে লুয়োর মাথায় আকাশ ভেঙে পড়ে। ওকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার বলে মিসক্যারেজ হয়েছে, ভবিষ্যতে তার মা হয় সমস্যা হতে পারে। মা বলে, এসব নিয়ে তুমি ভাববে না, তুমি যেমনই হও তুমি আমার বৌমা, তুমি তার মর্যাদা পাবে। আর তুমি এখনো ছোট, ভবিষ্যতে অবশ্যই মা হতে পারবে। লুয়ো এর উত্তরে বলে, মা ধন্যবাদ আমাকে এতদিন সাপোর্ট করার জন্য। ওর ননদ ওকে বাড়ি নিয়ে যেতে চাইলে ও বলে, আমি একাই যেতে পারবো। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি ওর ননদ আর শাশুড়ি দুজনেই ওকে ভালো করে ট্রিট করে। যাই হোক, ও একা এই অসুস্থ অবস্থায় ফিরে যাচ্ছিল। তখন দেখতে পায় শাওসু ইয়াওয়ের যত্ন নিচ্ছে। ইয়াও ওকে দেখে শাওসুকে জড়িয়ে ধরে। শাওসুও তাকে দেখতে পায়। লো সেখান থেকে চলে আসে কান্না করতে করতে। দিন শেষে শাওসু বাড়ি ফিরে আসলে লো ওকে ওয়েলকাম করে। শাওসু বলে, কি চাই? ও বলে, আমাদের বাচ্চা আর নেই। শাওসু বলে, যা গেছে তা গেছে, তাছাড়া ও বাঁচলে আমিই অখুশি হতাম। 2 মাস আগে তুমি তো আমার ড্রাঙ্ক হওয়ার সুযোগ নিয়েছিলে, না হলে এই ঝামেলা আসতোই না। লুও বলে, তুমি এতদিন ঠিকই বলেছ, আমাদের ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। ও বলে, মানে কি? তুমি নতুন কোনো ছক করছো নাকি? লুও বলে, একদম না। 5 বছর আগে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। আমি নির্লজ্জ, বেহায়া। এখন আমি তা বুঝেছি, তাই ডিভোর্স চাইছি। এরপরে তুমি কোনোদিন আর আমার মুখ দেখতে পাবে না। শাওসু বলে, তোমার মতো মেয়েরা এরকমই হয়। লুও বলে, আমার মতো মেয়েদের সামান্য হলেও আত্মসম্মান আছে। শাওসু ডিভোর্স পেপারটা নিয়ে সাইন করে বলে, ঠিক আছে, চালাও তোমার নাটক, দেখি আমি বাদে তোমাকে আর কে ঘরে তোলে। আর আর তোমার কথা রেখো, আমি যেন তোমার মুখ না দেখতে পাই। লুও বলে, ঠিক আছে, আমি মেক শিওর করবো তুমি যেন আমাকে আর কোথাও খুঁজে না পাও। ও চলে আসতে থাকে। তখন শাওসু বলে, তোমাকে না পেলেই আমি খুশি হব। আর চলে যায়। লুও সেখানে বসে পড়ে আর ভাবতে থাকে, তাহলে এই লোককে আমি এতদিন ভালোবেসে এসেছি। এরপর সে নিজের জিনিসপত্র গুছিয়ে ফেলে আর ভাবতে থাকে কিভাবে ও প্রতিদিন শাওসু ফিরে আসলে ছুটে যেত, কিন্তু শাওসু ওকে পাত্তাও দিত না, ওকে সবসময় ইগনোর করত। এমনকি ও খুব যত্ন করে রান্না করলেও শাওসু বলতো, তুমি ভালো স্ত্রী হওয়ার নাটক কেন করছো? এরপর ওয়েডিং ফটো দেখে বলে, তুমি তো প্রথম দিনই আমাকে উত্তর দিয়ে দিয়েছিলে। আমি নিজেকে নিজে ঠকিয়েছি, কারণ সেই ছবিতেও শাওসু একটুও খুশি ছিল না। দেখতে দেখতে কিছু স্টাফরা ওর সকল জিনিস সরিয়ে ফেলে। তখন লুও বলে, এই ছবিটাও বাকি জিনিসগুলোর মতো দূরে নিয়ে পুড়িয়ে ফেলো। স্টাফ তাই করে। এরপর লুও একটি বিচের পাশে আসে, যেখানে ওর সকল জিনিস পুড়ছিল, সাথে সেই ফটোটাও। ও একটি পেন্ডেন্ট হাতে নেয়, যেটা ছোটবেলায় শাওসু ওকে দিয়ে বলেছিল, বড় হয়ে আমি তোমাকে বিয়ে করব। ও সেই পেন্ডেন্টটা ফেলে দেয় আর নিজের বিয়ের রিংটাও খুলে ফেলে। সেটা ফেলতে তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সেদিনের কথা মনে করে ও সেই রিংটাও ফেলে দেয় আর আস্তে আস্তে বিচের দিকে এগোতে থাকে। ওদিকে শাওসু বাড়ি ফিরে আসলে ভাবে লোক কিভাবে ওর যত্ন নিত। হাজার অবহেলা পেয়েও সবসময় তার সামনে হাজির থাকতো, সব জিনিস এগিয়ে দিত। কিন্তু আজ দরজার সামনে কেউ নেই। ও মেয়েটকে এই বিষয়ে জিজ্ঞেস করলে মেয়েট বলে, ম্যাডাম কিছুদিন আগেই চলে গেছে, আর আসেনি। রাতে ওর ঘুম আসছিল না, তাই মেয়েটকে বলে, আমার রোজকার এসেনশিয়াল অয়েল দেওয়া হয়নি কেন?
মেড বলে, সেগুলো সবকিছু ম্যাডাম করতো, আমি তো এসব সম্পর্কে জানি না। শাওসু ভাবে, ও তাহলে আমাকে বাধ্য করছো তোমাকে খোঁজার জন্য? কোনোদিন তা হবে না, তুমি নিজেই চলে আসবে। পরদিন সে অফিসে গেলে সেক্রেটারি কফি দেয়, কিন্তু এটা সে গিলতেই পারে না, আর বলে, এটা কি, আমার রোজকার কফি কোথায়? সেক্রেটারি বলে, আপনার কফি প্রতিদিন ম্যাডাম লুও দিয়ে যেত। দেখা যায় বৃষ্টির মধ্যেও লুও ওর জন্য কফি বানিয়ে আনতো, কারণ ও কফির বিষয়ে খুবই খুঁতখুঁতে ছিল। যা শুনে শাওসু ভাবে, তাহলে ও এতদিন নিজেকে আমার অভ্যাসে পরিণত করেছে, তবুও আমার ওকে চাই না, আর সেক্রেটারিকে বের করে দেয়। তখন তার মা ফোন করে বলে, কোথায় তুই? লুও কয়দিন ধরে মিসিং। শাওসু ভাবে, ও আচ্ছা, এখন মিসিং হওয়ার নাটক করছো। আর বলে, ঠিক আছে, ও মরার খবর পেলে আমাকে জানিও। ফেরার সময় শুনতে পায় কিছু এমপ্লয়িরা বলাবলি করছে যে বিচের পাশে পুলিশ একটা বডি পেয়েছে। শুনেছি স্যারের ওয়াইফ নাকি মিসিং, এটা আবার সে নয় তো? যা শুনে শাওসু অনেক রেগে যায়, যে লোক কি তোমাদেরকে টাকা দিয়েছে নাকি এসব গুজব ছড়ানোর জন্য? একটি মেয়ে বলে, না না, আমার হাজবেন্ডের কাজই ইনভেস্টিগেট করা, তাই এই খবর আমি শুনেছি যে বিচের পাশে একটি বডি পাওয়া গেছে। শাওসু বলে, সেটা লুও নয়, আর বেরিয়ে আসে। তখন ইয়াও সেখানে এসে বলে, অবশেষে আমরা এক হতে পারবো। ও তাকে জড়িয়ে ধরে। তবে শাওসু বলে, আমি বিবাহিত। ইয়াও বলে, তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে। এটা লুও আমাকে মেসেজ করে বলেছে। শাওসু অবাক হয়ে যায় যে লুও এরকমটা করতেই পারে না, ও আমাকে অনেক ভালোবাসে। ও কি করে ইয়াওকে লেলিয়ে দিচ্ছে? ঠিক আছে লুও, তুমি সহ্য করতে পারো না যখন ইয়াও আমার কাছে আসে, এজন্য আমি ওকেই কাছে রাখবো, তাহলেই তুমি ফিরে আসবে। ও নিজের রিংটাও খুলে পানিতে ছুড়ে দেয়, এরপর চলে আসে। এরপর শাওসু অন্যমনস্ক হয়ে থাকলে ইয়াও তাকে বলে, তোমার কি হয়েছে? সকাল থেকে দেখছি অন্যমনস্ক হয়ে আছো। শাওসু বলে, কাজের অনেক চাপ তো তাই। ইয়াও বলে, তাহলে একটু আমাকে ক্র্যাবের খোসা ছাড়িয়ে দাও, দেখো আমি আজকে নেল এক্সটেনশন করিয়েছি। শাওসুর মনে পড়ে লুও হাতে ক্র্যাব নিয়ে বলেছিল, মা বলল তোমার নাকি ক্র্যাব খেতে খুব ভালো লাগে, কিন্তু তুমি খোসা ছাড়াতে পারো না, তাহলে আজকের পর থেকে খোসা ছাড়ানোর দায়িত্ব আমার। শাওসু খোসা ছাড়াতে গিয়ে একটা কাঁটা তার আঙুলে গেঁথে যায়। ইয়াও বলে, আরে কি হলো, তাড়াতাড়ি ছাড়াও। শাওসুর মনে পড়ে একদিন তার একটু আঙুল কেটে গিয়েছিল, তখন লুও তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর বলে, তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ইয়াও বলে, তোমার কি সমস্যা, বারবার কেন অন্যমনস্ক হয়ে যাচ্ছ? তখন সেখানে শাওসুর বন্ধু চাও আসে। সে ইয়াওকে দেখে বলে, ওর বাচ্চাকে মেরে ওদের ডিভোর্স করিয়ে এখন ওর সঙ্গে এসেছো ডেটে, তোমার দেখছি লজ্জা শরম কিছুই নেই। শাওসু বলে, তুই ওকে দোষ দিচ্ছিস কেন, ও ইচ্ছে করে করেনি। চাও তাকে বলে, তুই এরকম একটা মেয়ের জন্য ভাবির সঙ্গে এত খারাপ ব্যবহার করেছিস, তুই কি আসলেই মানুষ? শাওসু বলে, তুই কি ভুলে গিয়েছিস ওই সময় ও কিভাবে আমাকে বিয়ে করেছিল? ও আমাকে বাধ্য করেছে ওকে বিয়ে করতে। এই সব কিছু ও ইচ্ছে করে নিজের উপর ডেকে এনেছে। চাও বলে, তাই নাকি? তুই বলছিস ভাবি তোর জন্য কিছুই করেনি? তোর মনে আছে যেদিন তুই জানতে পেরেছিলি ইয়াও এর অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, তুই বিয়ে ভাঙার জন্য দৌড়ে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়েছিলি, তখন তুই অন্ধ হয়ে গিয়েছিলি আর হুইল চেয়ারে বসেছিলি। ওই সময় তোর ইয়াও কোথায় ছিল? ইয়াও বলে, আমি জানি না। চাও তখন আরো রেগে যায়। সে বলে, ওই সময় যখন তুই অন্ধ হয়ে গিয়েছিলি, হুইল চেয়ারে বসে গিয়েছিলি, সকল আশা ছেড়ে দিয়েছিলি, তখন ইয়াও ছিল না তোর সাথে, তোর সাথে ছিল তোর স্ত্রী। শাওসু তখন প্রচন্ড অবাক হয়ে যায়, আর আমাদেরকে দেখানো হয় শাওসু রাগে জিনিস ভাঙচুর করছিল। তখন লুও এসে তাকে সান্ত্বনা দেয়, তাকে জড়িয়ে ধরে রাখে, এতে শাওসু কিছুটা শান্ত হয়। বর্তমানে শাওসু বলে, ওই সময় ইয়াও আমার সাথে ছিল, তুই হঠাৎ কেন আমাকে মিথ্যা বলছিস? চাও বলে, কারণ আমরা সবাই নাটক করেছিলাম, আর ভাবি আমাদেরকে বলেছিল এমনটা করতে। তখন দেখানো হয় লু বলছে, শাওসু অনেক কষ্টে চিকিৎসা করাতে রাজি হয়েছে, তবে ও আমাকে ইয়াও মনে করেছে, তাই তোমরা এই কথাটা গোপন রেখো। শাওসুর বোন ইউ বলে, তুমি ওর জন্য এত কিছু কেন করছো? ও তোমাকে বাঁচিয়েছে বলে সেই ঋণ তুমি অনেক আগেই শোধ করে ফেলেছো। চাও বলে, ভাবি আপনি যত কিছুই করুন না কেন, ও কোনোদিন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে না। লুও বলে, আমি ওর কৃতজ্ঞতা চাই না, আমি শুধু চাই ও ভালো হয়ে উঠুক। তাই লুও শাওসুর জন্য ওষুধ নিয়ে গেলেও সেখানে থাকা সবাই তাকে ইয়াও বলেই সম্বোধন করে। বর্তমানে শাওসু বলে, এতদিন কেউ আমাকে এই কথাগুলো বলেনি, এখন বলতে এসেছিস, এর অবশ্যই কোনো কারণ আছে তাই না? চাও বলে, তোর যদি বিশ্বাস না হয় তুই ইয়াওয়ের মুখ থেকে শোন। শাওসু ইয়াওকে বলে, আমি সুস্থ হওয়ার পর যখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমার অসুস্থতার সময় তুমি কি আমার সাথে ছিলে কিনা, তখন তুমি কেন স্বীকার করেছিলে? ইয়াও বলে, কারণ লুয়ের ওপর আমার হিংসা হয়,
ও আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে। চাও তাকে ধরে বলে, এই পৃথিবীতে ভাবির মতো ভালো তোমাকে আর কেউ বাসবে না। এই বলে সে চলে যায়। তখনই দুজন পুলিশ সেখানে আসে আর তারা বলে, আপনি কি মিস্টার সাহসু? স্যার, আপনার স্ত্রীর নাম কি শিনলু? সাহসু বলে, হ্যাঁ। এখন কি করেছে ও? কাউকে কিডন্যাপ করেছে, না মেরে ফেলেছে, না কোথাও আগুন লাগিয়ে দিয়ে এসেছে? পুলিশ বলে, স্যার আমাদের সান্ত্বনা নেবেন, সমুদ্রের পাড়ে আপনার স্ত্রীর বডি পাওয়া গেছে। সিসিটিভি ক্যামেরায় বোঝা যাচ্ছে সে নিজের ইচ্ছায় ঝাঁপ দিয়েছে, অর্থাৎ সে সুইসাইড করেছে। সাহসু এটা শুনে প্রথমে অবাক হয়ে যায়, পরে সে বলে, আপনাদেরকে কি আমার স্ত্রী ভাড়া করেছে? আপনাদের কস্টিউম ভালো, তবে আপনারা জানেন এই কাজ কিন্তু আইনের বিরোধী। আমার স্ত্রী আপনাদেরকে কত টাকা দিয়েছে? 10,000, 20,000, আমি আপনাদেরকে 1 মিলিয়ন টাকা দিচ্ছি। তাকে গিয়ে বলুন নাটক বাদ দিয়ে বাড়ি ফিরে আসতে। এরপর সে চলে যায়। ওই রেস্টুরেন্টের পাশের একটা ঘরে অনেকগুলো বিজনেসম্যান একসঙ্গে কথা বলছিল। একজন বলছিল, আমি আজ মিস্টার সাহসুকে দেখলাম, তবে আজ সে তার স্ত্রীর সঙ্গে আসেনি। আমি তার স্ত্রীকে চিনি। 5 বছর আগে সাহসু যখন অন্ধ আর পঙ্গু হয়ে যায়, তখন তার কোম্পানির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার স্ত্রী লুও নিজের মায়ের কোম্পানি, নিজের জিনিসপত্র সব বন্ধক দিয়েও তার স্বামীর কোম্পানিকে উঠাতে পারছিল না। পরে সে আমাদের সঙ্গে একটা ডিল করতে আসে। আমি বুঝতে পেরেছিলাম এই মহিলা তার স্বামীর জন্য সব কিছু করতে পারে, তাই আমি তাকে ইচ্ছে করে ড্রিঙ্ক করাতে থাকি। এই সব কথাই সাহসু বাইরে থেকে শুনছিল। লোকটি বলে, লুও ড্রিঙ্ক করতে করতে এত অসুস্থ হয়ে যায় যে বারবার বমি করতে থাকে। একসময় তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে, কিন্তু তারপরেও সে হাল ছেড়ে না দিয়ে আবার আমাদের সঙ্গে ড্রিঙ্ক করতে চলে আসে। আমি তখন তার ওয়াইনে ড্রাগ মিশিয়ে দিই, তবে আমি কিছু করার আগেই কিভাবে যেন মেয়েটা পালিয়ে যায়। এই কথা বলার সাথে সাথেই সাহসু ভেতরে ঢোকে। সে একটা ওয়াইনের বোতল দিয়ে তার মাথায় আঘাত করে, এরপর তাকে অনেক মারে। বাইরে বেরিয়ে এসে তার লোকেদেরকে ফোন করে বলে দেয়, যেই লোককে সে একটু আগে মেরে আসলো তার কোম্পানি যেন 1 রাতের মধ্যে শেষ হয়ে যায়। এরপর সে একটানা লুওকে কল করতে থাকে। ইয়াও মনে মনে ভাবছিল, ও হঠাৎ করে লুওর জন্য এত চিন্তিত কেন হয়ে পড়ছে? ও আবার ওকে ভালোবেসে ফেললো নাকি? আমাকে খুব তাড়াতাড়ি শাও পরিবারের বউ হতে হবে। সে বলে, সাহসু চলো আমরা গিয়ে বিয়ে করে ফেলি। সাহসু বলে, তুমি এসব কি বলছো? আমার এখনো ডিভোর্স হয়নি। ইয়াও বলে, আপু তোমাকে ব্লক করে দিয়েছে, সে তোমার কাছ থেকে ডিভোর্স চায়। সাহসু বলে, আমি বিশ্বাস করি না। এরপর সে বাড়িতে চলে আসে। বাড়িতে সে সারা বাড়ি খুঁজে খুঁজে দেখে। তখন সে বুঝতে পারে ঘরের লুয়োর একটা জিনিসও নেই। সে বাড়ির কাজের মহিলাকে জিজ্ঞেস করে, লুয়োর জিনিসপত্র কোথায়? সে বলে, স্যার ম্যাডাম যেদিন বাড়ি ছেড়ে চলে গেছে সেদিন সে সব জিনিস নিয়ে গেছে। সাহসু তখন কল্পনা করে লুয়ো রান্না করে তাকে খেতে ডাকছে, অসুস্থ হলে তার সেবা করছে, তার যেন ভালো ঘুম হয়, তাই তার ঘরে আয়ুর্বেদিক এসেনশিয়াল অয়েল রাখছে। সকালবেলা তার ঘরে রঙিন ফুল রেখে দিয়ে যাচ্ছে। সাহসু বলতে থাকে, তুমি গেছো, তোমার সব জিনিস নিয়ে গেছো, তুমি কি সত্যি আমাকে ডিভোর্স দিতে চাইছো? আমি ভেবেছিলাম তুমি চাইছো আমি যেন নিজের ব্যবহার পরিবর্তন করি। তবে তুমি যাই করো না কেন, এত কিছুর পর আমি তোমাকে ডিভোর্স দেব না। সে তখন ইউকে ফোন করে বলে, লুয়ো কোথায় আছে, ওকে আমার কাছে পাঠা। ইউ কান্না করে বলতে থাকে, ভাইয়া তুই কি জানিস না ভাবি আর বেঁচে নেই। সাহসু বলে, এখন তুইও আমার সঙ্গে নাটক করতে শুরু করেছিস। ও মরে গেছে তাই না? তাহলে ওকে বল ওর কিছু জিনিসপত্র আছে বাড়িতে, ওগুলো নিয়ে তারপর যেন মরে। এরপর ফোন রেখে দেয়। একটু পর কলিং বেল বাজলে সাহসু নিজেকে নিজে বলছিল, শান্ত হও, ও এতদিন পর বাড়িতে এসেছে, তোমার ওর সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে। তবে দরজা খুলে সে দেখতে পায় এসেছে ইউ। ইউ বলে, আমার ভাবির জিনিসপত্র কোথায়, আমাকে দাও। সাহসু বলে, ওর জিনিস নিতে হলে ওকে পাঠাও। ইউ বলে, লুয়ো আসতে পারবে না। সাহসু বলে, ও আসতে পারবে না মানে কি? এখন তোমরা দুজন মিলে আমার সঙ্গে কি নাটক করছো? ও এভাবে আমাকে জোর করে আবার ঘটা করে আমাকে বিয়ে করতে চাইছে নাকি? ইউ তখন তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, লুয়ো তোকে কত ভালোবাসতো, ও মরে গেছে, তোর একটুও খারাপ লাগছে না? সাহসু বলে, কি এমন আছে যা লুয়ো তোকে দিতে পারবে আর আমি দিতে পারবো না? তুইও ওর হয়ে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিস। ইউ কান্না করে বলতে থাকে, ভাইয়া ভাবি মারা গেছে, তোর স্ত্রী এই পৃথিবীতে সবচেয়ে যে তোকে বেশি ভালোবেসেছে সেই মেয়েটা 10 দিন আগে সমুদ্রে ঝাঁপ দিয়েছে। সাহসু বলে, দেখ তোর কথার কোনো যুক্তি আছে? ওর মতো মেয়ে সমুদ্রে ঝাঁপ দেবে এটা কেউ বিশ্বাস করবে? ইউ বলে, তুই কোনোদিন বুঝতেই পারবি না লুয়ো তোকে কতটা ভালোবাসে। ও যখন জানতে পেরেছে ও তোর বাচ্চার মা হতে চলেছে, ও কত খুশি ছিল, অথচ তুই চোখের সামনে দেখেছিস অন্য একটা মেয়ে তোর বাচ্চাকে মেরে ফেলেছে, স্বামী হিসেবে তুই ওর পাশে দাঁড়াসনি। সাহসু বলে, আমি ড্রাঙ্ক থাকা অবস্থায় ও আমার বিছানায় গিয়ে শুয়ে পড়েছে, এমন মেয়ে আমার বাচ্চার মা হওয়ার যোগ্য না।
ইউ বলে, তুই এসব কি বলছিস? ওই দিন তুই নিজে ফোন করে ভাবিকে ডেকেছিস যেন ও গিয়ে তোকে বাড়িতে নিয়ে আসে। তুই নিজে বলেছিস যেন ও তোকে ছেড়ে না যায়। তখন দেখা যায় এরা দুজন মিলে শাওসুকে বার থেকে নিয়ে এসেছিল। শাওসু লুয়ের হাত ধরে বলে, তুমি আজ যেতে পারবে না। ইউ তখন অনেক খুশি হয়ে চলে যায়। শাওসু বলে, লু, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপরেই সে তাকে কিস করতে থাকে। বর্তমানে শাওসুর এগুলো মনে পড়েছে। ইউ বলে, বাদ দে, এখন আর এগুলো বলে কি হবে? এমনিতেও তোদের ডিভোর্স হয়ে গেছে। যদিও ও আমার ভাবি নেই, তবে ও আজীবন আমার বন্ধু। এরপর সে চলে যায়। শাওসু এরপর গাড়ি নিয়ে বাড়িতে চলে আসে। সে তার মাকে বলে, লুও কি একবারও তোমার কাছে এসেছে? তার মা বলে, না, আসেনি। আশেপাশের সবাই বলছে তোদের নাকি ডিভোর্স হয়ে গেছে। এর মানে কি? তোদের বিয়ে হয়েছে 5 বছর হয়েছে। শিনলু তোর জন্য, তোর কোম্পানির জন্য কি না করেছে। তারপরও তুই কেন ওর প্রতি সন্তুষ্ট না? ওকে বাদ দিয়ে ওর ওই সৎ বোনকে তুই বিয়ে করতে চাইছিস। শাওসু বলে, মা, ও যদি এতই ভালো হয়, এতদিন ধরে ওর কোনো খোঁজ খবর নেই, তোমাকেও ও একটা ফোন করেনি, তাহলে ও কেমন ভালো মেয়ে? তার মা বলে, মানে কি? ওকে তোর বাড়িতেও যায় না? তাহলে তুই কিসের জন্য দাঁড়িয়ে আছিস? ওকে গিয়ে খোঁজ। ওকে না পেলে এই জীবনে আর বাড়িতে ফিরে আসিস না। শাওসু মনে মনে বলছিল, লো, বাড়ির সব কিছু নিয়ে তুমি চলে গেছো। কোথায় গেছো কাউকে জানাওনি, এমনকি মাকে পর্যন্ত না। তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? এরপর সে লুওদের বাড়িতে আসে। ইয়াও দরজা খোলে। শাওসু সরাসরি ভেতরে গিয়ে লুওকে খুঁজতে থাকে। সে সব ঘরে দরজা খুলে খুলে দেখছিল। তখন একটা ঘর তার নজরে পড়ে। সে সেই ঘরের ভেতরে যায়। সেই ঘরে ছবি আর কাগজপত্র দেখে সে বুঝতে পারে এটাই লুওর ঘর। শাওসু ভীষণ অবাক হয়ে যায়। সে এরপর বাইরে আসে। ইয়াও বলে, কি হয়েছে? আপু কি আবারও তোমাকে রাগিয়ে দিয়েছে? শাওসু তার হাত ছড়িয়ে দিয়ে বলে, এটা লুয়ের ঘর। ইয়াও বলে, হ্যাঁ, তার মা মারা যাওয়ার পর সে এই ঘরেই থেকেছে, আমাদের সঙ্গে আসেনি। শাওসু বলে, তুমি তো আমাকে বলেছিলে লুয়োর মা মারা যাওয়ার পর সে তোমাকে আর তোমার মাকে এর জন্য দায়ী করেছে। তোমাদের দুজনকে সে অনেক বুলি করত। তোমাদের দুজনকে দাস দাসীদের ঘরে থাকতে দেওয়া হয়। আমি তো এখন দেখতে পাচ্ছি লুয়োর ঘরই দাস দাসীদের ঘর। আমি তোমাকে আবার জিজ্ঞেস করছি, লুয়ো তোমাকে আর তোমার মাকে বুলি করত, এই কথা কি সত্যি না মিথ্যা? ইয়াও কোনো উত্তর না দিলে সে বলে, তার মানে তোমার এই কথাটাও মিথ্যা। ইয়াও বলে, এটা সত্যি। ও আমাকে আর আমার মাকে অনেক বুলি করত। ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। শাওসু রাগ করে বাইরে চলে আসে। তখন একজন বাটলার তাকে ডেকে বলে, ছোট সাহেব, এটা কি আপনি? আমি এই বাড়ির বাটলার। কয়েক বছর আগে চাকরি ছেড়ে দিয়েছি। এখন ফিরে এসে জানতে পারলাম আপনার সঙ্গে নাকি আমাদের বড় ম্যাডামের বিয়ে হয়েছে। অনেক ভালো হয়েছে। সে ছোট থেকে আপনাকে বিয়ে করার স্বপ্ন দেখছে। শাওসু কিছু বুঝতে পারে না। বাটলার বলে, আপনি কি ভুলে গেছেন? ছোটবেলায় আপনি প্রায় এই বাড়িতে খেলতে আসতেন। তখন আমাদের বড় ম্যাডামের সঙ্গে আপনার ভালোই বন্ধুত্বের সম্পর্ক হয়। আপনি তাকে অনেক উপহারও দিয়েছিলেন। শাওসু বলে, তার মানে ছোটবেলায় আমার যার সঙ্গে বন্ধুত্ব ছিল সে ইয়াও নয়? বাটলার বলে, ইয়াও ম্যাডাম কেন হবে? আপনার সঙ্গে ভালো সম্পর্ক ছিল বড় ম্যাডামের। তখন আমাদেরকে দেখানো হয় লুয়োর মা মারা যাওয়ার পর লুয়ো তার মায়ের ছবি নিয়ে কান্না করছিল। তখন সেখানে ইয়াও আসে। ইয়াও তাকে বকা দিয়ে একটা ধাক্কা দেয়। তখন শাওসু এসে তাকে বাঁচিয়ে নেয়। সে ইয়াওকে বকা দিলে ইয়াও চলে যায়। লুয়ো তখন অনেক কান্না করে। বর্তমানে বাটলার বলে, লুয়ো ম্যাডাম জীবনে অনেক কষ্ট করেছে। বাড়ির সে বড় মেয়ে হলেও সবাই তাকে অনেক ছোট নজরে দেখত। একমাত্র ওই দিন আপনি তাকে সাহায্য করেছিলেন। এরপর থেকেই সে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ ছিল। শাওসুর মনে পড়ে সে একদিন তাকে একটা হেয়ার বো উপহার দিয়েছিল। লুয়ো কাঁদতে কাঁদতে বলছিল, আমার মা চলে গেছে, এখন আমাকে রক্ষা করার মতো কেউ নেই। শাওসু বলে, মা বলেছে কাউকে বিয়ে করলে তাকে সারা জীবন দেখে রাখা যায়। আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব, তখন আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। এরপর সে তাকে একটা জেডের হার পরিয়ে দেয়। আড়াল থেকে এই সব কিছুই ইয়াও দেখে। সে বাটলারকে বলে, আমি জানি না, লুয়োর সবকিছু আমি কেড়ে নেব, ওই ছেলেটাকেও। বর্তমানে বাটলার বলে, আমি তো ভাবতেই পারছি না ছোটবেলার করা সেই ওয়াদা বড় হয়েও আপনি মনে রেখেছেন। আপনি বড় ম্যাডামকে বিয়ে করেছেন, তবে আপনার এসব কিছু মনে নেই, এটা স্বাভাবিক, কারণ 20 বছর কেটে গেছে। আর এরপর আপনি বিদেশ চলে গিয়েছিলেন। শাওসুর মনে পড়ে বড় হয়ে যখন সে ফিরে আসে তখন ইয়াও ওই গলার হারটা পরে তার কাছে দৌড়ে আসে। এরপর যখন তারা ভেতরে যায় তখন সে লুয়োর চুলে হেয়ার বো দেখতে পায়। সে সেটা তার কাছ থেকে নিয়ে বলে, যে জিনিস আমি ইয়াওকে দিয়েছিলাম সেটা তোমার হাতে কি করছে? ইয়াও নাটক করে বলে, আপু তুমি যা চাও সবই তো আমি তোমাকে দিয়ে দেই, কিন্তু এই জিনিসটা আমি তোমাকে দিতে পারবো না। শাওসু বলে, ও তুমি তাহলে সেই মেয়ে যে ইয়াওকে ছোট থেকে বুলি করে আসছো?
এসব ভেবে শাওসু তখনই চাওয়ের কাছে যায়। চাও প্রচন্ড বিরক্ত হয়ে বলে, এত রাতে এখন তুই কি চাইছিস? শাওসু বলে, তোর তো অনেক লোক আছে, তুই আমাকে লুয়োকে খুঁজতে সাহায্য কর না। ইউ আমাকে ফোন করে বলল লুয়ো নাকি বেঁচে নেই। চাও বলে, এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, আমি আমার লোকজন পাঠাচ্ছি। এরপর তারা দুজন সারা রাত বসেছিল। সকালবেলা চাওয়ের লোক ফোন করে তাকে কিছু একটা বলে। শাওসু তাকে বলে, কি বলল? লুয়ো কোথায় আছে? চাও তাকে শান্ত হতে বলে। পরে বলে, ইউ তোকে মিথ্যা বলেনি, ভাবি সত্যিই পানিতে ঝাঁপ দিয়েছিল। শাওসু তখন হাসতে শুরু করে। সে বলে, লুয়ো কত টাকা খাইয়েছে তোদেরকে? ও আমার পুরো পরিবার কিনে নিয়েছে, আমার একমাত্র বন্ধুকেও। চাও বলে, তুই কি পাগল হয়ে গেছিস? এরকম একটা বিষয় নিয়ে আমি তোর সঙ্গে মজা করব? শাওসু বলে, তুই মজা করছিস না কি করছিস আমি জানি না, কিন্তু লুয়ো কোনোভাবেই এরকম কাজ করতে পারে না। গত 5 বছরে আমি ওকে কম অত্যাচার করেছি, তারপরও ও নিজেকে আমার সঙ্গে বেঁধে রেখেছে। এখন একটা দুর্ঘটনা ঘটেছে বলে ডিভোর্স দিয়ে একেবারে মরে যাবে, এটা আমি কখনোই বিশ্বাস করি না। চাও বলে, তোর বিশ্বাস না হলে চল আমরা এখনই পুলিশ স্টেশনে যাই, সেখানে ভাবির বডি আছে। শাওসু তাকে অনেকগুলো কথা শুনিয়ে বলে, তোদের কাউকে খুঁজতে হবে না, ওকে আমি নিজেই খুঁজে নেব। এরপর সে পুলিশ স্টেশনে আসে আর বলে, আমার স্ত্রী নিখোঁজ। পুলিশ বলে, আপনার স্ত্রীর নাম শিনলু, আপনি কি তার বডি আইডেন্টিফাই করতে এসেছেন? এরপর সে তাকে পোস্টমর্টম ঘরে নিয়ে যায়, যেখানে লুয়োর বডি রাখা ছিল। শাওসু মনে করতে থাকে সেখানে লুয়ো শুয়ে আছে। লুয়োর ছোটবেলা কাঁদতে কাঁদতে তাকে বলছে, তুমি তো বলেছিলে তুমি আমাকে বড় হয়ে বিয়ে করবে, তুমি এখন আমাকে চিনতেই পারছো না। এরপর লুয়ো বিয়ের পোশাক পরে সেখানে বসেছিল। এসব দেখে শাওসুর সাহস হয় না ওই বডি দেখার। সে বলে, এটা লুয়ো হতে পারে না। পুলিশ বলে, স্যার ডিএনএ রিপোর্টে অলরেডি এটা প্রমাণ হয়েছে। ওনার পরনে লাল কোট আর ব্লু জিন্স ছিল, হাতে একটা কাটা দাগ রয়েছে, হয়তো ছোটবেলায় কোনো কারণে কেটে গিয়েছিল। কাঁধের সামনে একটা তিল রয়েছে। শাওসু তাকে থামতে বলে। পুলিশ বলে, আমি জানি আপনার জন্য বিশ্বাস করা অনেক কঠিন, তবে স্যার ডিএনএ মিথ্যা বলে না। শাওসু ডিএনএ রিপোর্টটাকে ছিঁড়ে ফেলে। সে বলে, এটা কখনোই সম্ভব না, এটা লুয়ো হতে পারে না। এরপর সে চলে আসে। সে সরাসরি চলে আসে লুয়োর অফিসে। একজন স্টাফ তাকে দেখে বলে, আমাদের ম্যাডামের সঙ্গে আপনার আর কি করার বাকি আছে? এটা ওনার মায়ের ফ্যাক্টরি, দয়া করে এখানে কোনো ঝামেলা করবেন না। আরেকজন বলে, আপনি একটা বিবাহিত পুরুষ যার স্ত্রী প্রেগনেন্ট হওয়ার পরেও অন্য মহিলাকে নিয়ে ঘোরেন, আপনি এখানে কি করতে এসেছেন? শাওসু তাদেরকে বলে, লুয়ো কোথায়? তখন লুয়োর অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে। সে বলে, এটা আমাদের ম্যাডামের একার ফ্যাক্টরি, এখানে আপনি কোনো ঝামেলা করলে আমি লোকজন দিয়ে আপনাকে বের করতে বাধ্য হব। শাওসু বলে, তুমি লুয়োর পার্সোনাল সেক্রেটারি, আমাকে তার কাছে নিয়ে চলো। সেক্রেটারি বলে, হ্যাঁ চলুন। শাওসু তাড়াতাড়ি করে লুয়োর চেম্বারে আসে, তবে দেখা যায় ঘর তো খালি। সেখানে তাদের বড় করে বিয়ের ছবি টানানো আছে। সেক্রেটারি বলে, ম্যাডাম ইচ্ছে করে ছবিটাকে এই জায়গায় টাঙিয়েছে যাতে সে মাথা তুললেই আপনার চেহারা দেখতে পায়। শাওসু বলে, ও কি একবারও আমার দিকে তাকাতো? সেক্রেটারি বলে, যখনই সে ক্লান্ত হয়ে যেত, যখনই সে আর সহ্য করতে পারতো না, তখন সে এই ছবিটার দিকে তাকাতো। শাওসু দেখতে থাকে লুয়ো ধীরে ধীরে সেই ছবিটার কাছে গেছে। এরপর সে নিজের বিয়ের আংটি দেখে আর নিজে নিজেই অনেক খুশি হয়। শাওসু বলে, দেখে মনে হচ্ছে তুমি সত্যিই আমাকে ভালোবাসতে, তাহলে তুমি কোথায় চলে গেলে? সে তাকে ধরতে চায়, তবে এই সব কিছুই ছিল তার কল্পনা। সে তখন মাটিতে বসে পড়ে। সে কান্না করতে শুরু করে আর বলে, আমি এত বোকা, মানুষের কথা এত তাড়াতাড়ি ভুলে যাই। আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। সে বারবার লুয়োকে কল্পনা করছিল। এরপর শাওসু লুয়ের অফিসের লবিতে বসেছিল। তখন ইউ সেখানে আসে। সে বলে, এটা লুয়ের অফিস, তোর এখানে বসার কোনো অধিকার নেই। শাওসু বলে, লুয়ো আমার স্ত্রী, তাই ওর জিনিসে আমার অধিকার আছে। আর আমি তোকে ভালো করে বলছি, আমাকে লুয়োর কাছে নিয়ে চল, নয়তো আমি তোকে পরিচয়ই দেব না। ইউ বলে, তোর মতো অন্ধ ভাইয়ের পরিচয় কে চায়? এটা আমার বান্ধবীর কোম্পানি, তার শেষ ইচ্ছা ছিল তার কোম্পানিটা যেন ভালোভাবে চলে, তাই এটা এখন থেকে আমি দেখব। আর এর সকল প্রফিট মহিলা এবং বাচ্চাদের অনুদানে যাবে, তুই একটা কানা করেও পাবি না। শাওসু বলে, ইউ দেখ, আমি অন্যায় করেছি, আমি আসলে বুঝতে পারিনি, আমি অনেকদিন আগেই লুয়োকে ভালোবেসে ফেলেছি। ইউ তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, ও বেঁচে থাকতে এই কথাগুলো তুই বলতে পারিসনি, এখন বলে কি লাভ? শাওসু বলে, ঠিক আছে মার, তোরা সবাই মিলে আমাকে মার, তারপরও আমাকে লুয়ের কাছে নিয়ে যা। ইউ বলে, এখন আর এগুলো বলে কি হবে? তুই কোনো দিনও জানতে পারবি না লুয়ো নামের মেয়েটা তোকে কতটা ভালোবাসতো। 8 বছর আগে যখন তুই ওকে নদী থেকে বাঁচিয়েছিলি, তখন ও কত খুশি ছিল। আমি ওকে বলেছি, লুয়োরে
এটা সেই সাহসু না যে তোকে একদিন বিয়ের কথা বলেছিল। ও এখন আর তোকে চেনে না। সাহসু অবাক হয়ে বলে, কোন নদী? ইউ বলে, তুই এটাও ভুলে গেছিস? 8 বছর আগে তখন আমাদেরকে দেখানো হয় লু নদীর তীরে দাঁড়িয়ে বলছে, মা আমাকে ক্ষমা করে দিও, কিন্তু বিশ্বাস করো আমি আর পারছি না, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তখন সে পানিতে ঝাঁপ দেয়। তবে ওই সময় সাহসু তাকে দেখে ফেলে আর সে পানি থেকে তাকে বাঁচিয়ে নিয়ে আসে। লুও বলে, আপনি কেন আমাকে বাঁচালেন? আমি মরে গেলে কারো কিচ্ছু আসে যায় না। সাহসু বলে, আমার আসে যায়। তোমার এখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, কারণ তোমার জীবনে এখন খারাপ সময় চলছে। তবে মনে রাখবে, খারাপ সময় সবসময় থাকে না, তোমার জীবনেও ভালো দিন আসবে। এই নদীর ঢেউয়ের মতোই তোমার সব দুঃখগুলো ওই দিন মিলিয়ে যাবে। লুও তার কথাতে ভীষণ খুশি হয়ে যায়। ইউ বলে, পরেও আমাকে বলল ওকে যে বাঁচিয়েছে সেটা সেই ছেলে যে ছোটবেলায় ওকে বিয়ে করার কথা দিয়েছিল। ও অনেক খুশি ছিল। ভাইয়া, ওর মা ছোটবেলায় মারা গেছে। ও ওর সৎ বোন আর সৎ মায়ের সঙ্গে বড় হয়েছে। কত অত্যাচারে বড় হয়েছে সেটা ওই জানে। ও এত সাহস কোথায় পাবে যে তোকে সত্যিটা বলবে? তারপরও ও অনেক চেষ্টা করেছে। ও যখন বুঝতে পেরেছে তোর ওকে মনে নেই, ও তখন তোর জীবন থেকে সরে যেতে চেয়েছে। কিন্তু পরে যখন ও বুঝতে পেরেছে ইয়াও তোর অনেক বড় ক্ষতি চায়, তখন ও মাকে বলে জোর করেই তোকে বিয়ে করেছে, শুধুমাত্র তোকে বাঁচাতে। কিন্তু তুই ওর একটা কথা একদিনও বিশ্বাস করিসনি। যদিও তোরা স্বামী স্ত্রী ছিলি। সে তাকে ধাক্কা দিয়ে বলে, 5টা বছর ভাইয়া, 5টা বছর একসাথে থাকার পরেও তুই একদিনও ওর কথা বিশ্বাস করিসনি। তুই ওকে শেষ করেছিস। ওর মৃত্যুর জন্য দায়ী তুই। সাহসু উঠে বলে, আমি এত কিছু বুঝি না, আমাকে এখনই লুয়োর কাছে নিয়ে যা, আর যদি না নিস তাহলে ওর এই কোম্পানি আমি শেষ করে দেব। ইউ বলে, তুই কি পাগল হয়ে গেছিস? সে বলে, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। 3 দিনের মধ্যে যদি লু আমার কাছে না আসে আমি ওর কোম্পানি শেষ করে ফেলবো। সে ফোন করে তার লোকেদেরকে বলে দেয় এই কোম্পানির সারপ্রাইজ করতে। পরদিন সাহসুর অফিসের 2জন স্টাফ কথা বলছিল। একজন বলে, শুনেছি আমাদের প্রেসিডেন্ট নাকি ম্যাডামের কোম্পানিকে শেষ করে দিতে চাইছে। ম্যাডাম এত ভালো, তারপরে যে স্যারের তার উপর কি সমস্যা? তখনই ইয়াও এসে ওই স্টাফকে থাপ্পড় মারতে চাইলে সাহসু দেখে ফেলে। ইয়াও বলে, ওরা তোমার নামে আজে বাজে কথা বলছিল তুমি নাকি আপুর সঙ্গে অন্যায় করেছো। সাহসু বলে, এটা তো সত্যি কথা। আর আরেকটা কথা আমি তোমাকে বলে দিই, লুও আমার স্ত্রী, আগেও ছিল, আজীবন থাকবে। এরপর সে নিজের চেম্বারে গেলে ইয়াও বলে, তোমার এই কথার মানে কি? তুমি কি আমাকে ছেড়ে দিতে চাইছো? সাহসু বলে, বিদেশ থেকে ফিরে এসে আমি যেদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম তুমি কেন আমাকে বললে না আমি যাকে খুঁজছি সে তুমি না? ইয়াও বলে, এতে আমার কি দোষ? তুমি আসল মানুষ চিনতে পারোনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি সত্যিটা আর তোমাকে বলিনি। সাহসু বলে, হ্যাঁ সত্যি কথা, আমিই অন্ধ। শুরু থেকেই আমি আসল মানুষটা চিনতে পারিনি। ইয়াও বলে, শুনেছি তুমি নাকি চাংহে গ্রুপকে শেষ করে দিতে চাইছো। সত্যি কথা বলতে ওই কোম্পানি আমাদেরই। শিনলুর মা জোর করে ওটা ছিনিয়ে নিয়েছে। তুমি ওটাকে নিজের করে নাও, আমি বাবাকে বলবো তোমাকে সাহায্য করতে। আর তাছাড়া তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে, বিয়ের উপহার হিসেবে ওটা তুমি আমাকে দিয়ে দিও। সাহসু বলে, প্রথম কথা, চাংহে গ্রুপ শুধুমাত্র লুয়ের। দ্বিতীয় কথা, আমি জীবনও তোমাকে বিয়ে করব না। ইয়াও বলে, তোমার এই কথার মানে কি? তুমি কি এখন আমাকে ভালোবাসো না? সে বলে, আমি কোনোদিনও তোমাকে ভালোবাসিনি। এরপর সে তার লোকজন দিয়ে তাকে বের করে দেয়। রাতের বেলা সাহসু যখন বসেছিল তখন চাও সেখানে আসে। সে বলে, তুই কি আর মানুষ নেই? ভাবির রেখে যাওয়া কোম্পানিটাও তোকে নষ্ট করতে হলো? সাহসু বলে, আমি তো বলছি তোরা আমাকে লুয়োর কাছে নিয়ে যা, তাহলে তো আমি এসব কিছু করি না। চাও বলে, তুই তোর স্বপ্নের মধ্যেই ডুবে থাক। সত্যি হলো, ভাবি আর নেই, আর আগামীকাল তার ফিউনারেল। এরপর সে চলে যায়। রাতের বেলা সাহসুর বারবার লুয়ের কথা মনে পড়ছিল। সে এরপর বাইরে ডাইনিং টেবিলে এসে বসে। তার মনে পড়ে কত রাত লুও খাবার সামনে নিয়ে তার জন্য অপেক্ষা করেছে। সে তখন সামনে গিয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর করব না, তুমি ফিরে আসো। এভাবেই সকাল হয়ে যায়। চাও তাকে ফোন করে বলে, এখানে চলে আয়, নয়তো সারা জীবন পস্তাবি। সাহসু এরপর ফিউনারেলে আসে। ইউ তাকে সামনে যেতে না করে। সে তখন বলছিল, তোরা এসব নাটক কেন করছিস? আমি তো বলেছি লুও এখনো বেঁচে আছে। তখন আশেপাশের মানুষ তাকে সান্ত্বনা দিতে শুরু করে। সাহসু এবার আর সহ্য করতে পারে না। সে ভীষণ ভেঙে পড়ে। সে সবকিছু ভেঙে ফেলতে থাকে আর বলতে থাকে, লুও মরতে পারে না, ও বেঁচে আছে। লুও, তুমি কোথায় আছো? তুমি কি সত্যি আর ফিরে আসবে না? আমাকে ক্ষমা চাওয়ার একটা সুযোগে দেবে না? সে চিৎকার করে কাঁদছিল। এরপর সে লুয়োর ছবির ওপর অজ্ঞান হয়ে পড়ে যায়। হাসপাতালে ইউ বলে, যা হবার তা হয়ে গেছে, এখন নিজেকে সামলানোর চেষ্টা কর।
তখন শাশুর মা সেখানে আসে। সে তাকে একটা থাপ্পড় মারে। এরপর বলে, তোর মতো ছেলে আমি কিভাবে জন্ম দিলাম? প্রথমে নিজের সন্তানকে মেরেছিস, তারপর নিজের বউটাকে মেরে ফেলেছিস। শাশু বলে, মা সত্যি কি এখন আর কিছু করার নেই? তার মা তখন তাকে জড়িয়ে ধরে আর বলে, তুই একটা অন্ধ, তোর অন্ধত্বের কারণে তুই এত ভালো একটা মানুষকে হারিয়েছিস যে তোকে এই পৃথিবীতে এত ভালোবাসতো। শাশুর তার মায়ের আংটি দেখে নিজের বিয়ের আংটির কথা মনে পড়ে। সে তখন হাসপাতাল থেকে বেরিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে সে আংটিটা ফেলে দিয়েছিল। সে পাগলের মতো আংটিটাকে খুঁজছিল। তখন দেখা যায় ছাতা মাথায় কেউ একজন দূর থেকে শাশুকে দেখছে। এই ছেলেটার নাম জিয়ান। সে বলছিল, লুও, তুমি যা যা হারিয়েছো তার সব আমি ফিরিয়ে আনবো। আমি কাউকে ছাড়বো না, তোমার স্বামীকেও না। শাওসু ক্লান্ত হয়ে যখন পানিতে শুয়েছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, শাও গ্রুপের স্টক কেউ কিনতে চাইছে, আপনি এখনই অফিসে চলুন। অন্যদিকে ইয়াও আর তার বাবা জানতে পারে তাদের বাড়িতে জি পরিবারের একমাত্র উত্তরাধিকার জিয়ান আসছে। একটু পর জিয়ান আসে এবং সে সাথে করে অনেক দামি দামি উপহার নিয়ে এসেছে। জিয়ান বলে, কয়েক বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমাকে একটা মেয়ে বাঁচিয়েছিল। মেয়েটা বলেছিল সে শিন বাড়ির মেয়ে। এরপর আমি বিদেশ চলে গিয়েছিলাম, তার সঙ্গে আমার আর যোগাযোগ হয়নি। তবে এখন আমি ফিরে এসেছি আর নিজে তাকে ধন্যবাদ জানাতে এসেছি। ইয়াও বলে, হ্যাঁ সত্যি আমি আপনাকে বাঁচিয়েছিলাম। জিয়ান বলে, কিন্তু আমার যতদূর মনে আছে চেহারা তো এমন ছিল না। ইয়াও বলে, আসলে কয়দিন আগে আমি একটু অসুস্থ হয়ে যাই, তাই আমাকে প্লাস্টিক সার্জারি করতে হয়। এরপর সে মোবাইলে লুয়ের ছবি দেখিয়ে বলে, আমি দেখতে এরকম ছিলাম। জিয়ান বলে, ঠিক আছে, তাহলে খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে। এরপর সে বাইরে এসে মনে মনে বলতে থাকে, লুও, তুমি চিন্তা করো না, যারা যারা তোমাকে কষ্ট দিয়েছে আমি তাদের কাউকে ছাড়বো না, এমনকি তোমার ওই শয়তান স্বামীকেও না। অন্যদিকে এত উপহার দেখে এদের দুই বাবা মেয়ের মাথা তো নষ্ট হয়ে যায়। তারা বলতে থাকে, শাশুর সম্পত্তির 10 গুণ সম্পত্তি আছে জিয়ানের, তাই ইয়াও এখন জিয়ানকেই বিয়ে করবে। রাতের বেলা শাশু যখন বাড়িতে আসে তখন সে সামনে জিয়ানকে দেখতে পায়। জিয়ান বলে, তুমি কি সত্যিই ভেবেছো লুও বেঁচে নেই? শাশু বলে, মানে কি? আমি জানতাম লুও বেঁচে আছে, তাই না? তুমি আমাকে তার কাছে নিয়ে যাও। কথা বলছো না কেন? তুমি আসলে কে? সে তার কলার ধরে তাকে বলতে থাকে, আমাকে ওর কাছে নিয়ে যাও। তবে এরপর সে নিজেকে শান্ত করে মাটিতে বসে বলে, বিশ্বাস করো আমি সত্যিই ওর সঙ্গে কথা বলতে চাই, আমাকে একবার ওর কাছে নিয়ে চলো। জিয়ান বলে, এত তাড়াহুড়া কেন করছো? তুমি ওকে কম কষ্ট দিয়েছো? তোমাকে আমি এত সহজে ওর কাছে কি করে নিয়ে যাই? শাশু বলতে থাকে, তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো, এরপর তুমি আমাকে যা বলবে আমি তাই করব। জিয়ান বলে, আমার ইচ্ছা তোমাকে নরকে পাঠানোর। এরপর সে চলে যায়। রাতের বেলা শাশু পাশে ঘুরে তাকালে দেখতে পায় লুও তার পাশে শুয়ে আছে। সে কান্না করে বলতে থাকে, তুমি আরেকবার ফিরে আসো, আমি কথা দিচ্ছি এবার আমি তোমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করব। আমি এখন সব জানতে পেরেছি। তখনই মেইড এসে বলে, স্যার বাড়িতে আগুন লেগেছে। শাশু চিৎকার করে বলতে থাকে, লুয়ের যত জিনিসপত্র আছে সব নিয়ে তাড়াতাড়ি বাইরে যেতে। মেইড বলে, স্যার ম্যাডামের কোনো জিনিস বাড়িতে নেই। দেখা যায় বাইরে গাড়িতে জিয়ান ছিল। সে বলতে থাকে, তোমার মতো লোক লুয়োর জিনিস নিয়ে থাকার যোগ্যতা রাখে না, ওর কোনো জিনিস আমি তোমার কাছে রাখবো না, এমনকি ও যে বাড়িতে থেকেছে সেটাও না। একটু পর শাশু ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বাইরে আসে। সে কান্না করে বলতে থাকে, লুও, তোমার রেখে যাওয়া এই ডিভোর্স পেপারটাই আমার কাছে আছে। জিয়ান তাকে কান্না করতে দেখে লুয়ের কথা মনে করে। একদিন তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তার অবস্থা খুবই খারাপ ছিল। তখন লুও এসে তাকে বাঁচাতে চায়। জিয়ান বলছিল, গাড়ি থেকে পেট্রোল পড়ছে, যে কোনো সময় আগুন লেগে যাবে, তুমি আমাকে ছেড়ে দাও। তবে লুও তাকে ছাড়ে না, সে তাকে নিয়ে অনেকটা দূরে চলে আসে। জিয়ান বলে, তুমি আমাকে কেন বাঁচালে? আমি তো একটা অচেনা মানুষ। লুও বলে, আমার নাম লুও। সে বলে, আমার নাম জিয়ান। লুও বলে, এই তো এখন আমরা পরিচিত হয়ে গেলাম। আমাকে একজন বলেছে জীবনে খারাপ সময় সবসময় থাকে না, আপনার এই দুঃখের সময়ও কেটে যাবে। তখন সত্যিই পেছনে গাড়িতে ব্লাস্ট হয়, তবে এরা দুজন ভালো ছিল। বর্তমানে জিয়ান কান্না করে বলছিল, তখন ব্যবসার কাজে আমাকে বিদেশ চলে যেতে হয়েছে। এসে জানতে পারি তোমার অলরেডি বিয়ে হয়ে গেছে। আমি ভেবেছিলাম তুমি ভালো আছো, তাই আমি আবার বিদেশ চলে যাই। আমি যদি তোমার ভালো করে খোঁজ নিতাম তাহলে আজও তুমি পৃথিবীতে থাকতে। তবে তুমি চিন্তা করো না, যারা তোমার সঙ্গে অন্যায় করেছে আমি কাউকে ছাড়বো না। এরপর সে চলে যায়। তখন চাও শাশুর কাছে আসে। শাশু বলে, দেখ উপরওয়ালা কিভাবে আমাকে শাস্তি দিচ্ছে। লুও বাড়ি থেকে চলে যাওয়ার সময় ওর সব জিনিস নিয়ে গেছে।
ও যা যা ব্যবহার করতো সবকিছু নিয়ে বেরিয়ে গেছে। ওর একটা স্মৃতিও বাড়িতে নেই, শুধুমাত্র এই বাড়িটাই ছিল যেখানকার সব জায়গায় ওর স্মৃতি ছিল। এখন বাড়িটাও নেই, আছে শুধু এই ডিভোর্স লেটারটা। চাও বলে, আসলে তুই কোনোদিন স্বীকার করিসনি, তুই আসলে ভাবিকে ভালোবাসতি। শাওসু বলে, সত্যিই ভালোবাসতাম, কিন্তু এখন কথাগুলো আমি কাকে বলবো? এখন তো আর ও ফিরে আসবে না। সে অনেক কান্না করছিল। চাও বলে, যদি ভাবি এখানে থাকতো সে কখনোই তোকে এভাবে ভেঙে পড়তে দেখতে চাইতো না, তাই তুই নিজেকে সামলা। শাওসু বলে, আমি কিভাবে সামলাবো রে? ও আমার উপর এত অভিমান করেছে যে শুধু আমাকে না, দুনিয়া ছেড়ে চলে গেছে। চাও মোবাইলে একটা রেকর্ডিং বের করে বলে, এটা আমাকে দিয়েছে, এটা নাকি ভাবির রেকর্ডিং। শাওসু তখন সেটা শুনছিল। তখন সে কল্পনা করে সে বিচে আছে। সে লুয়োকে ডেকে বলে, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? চলো আমরা বাড়িতে চলে যাই। লুয়ো বলে, বাড়ি? আমার আবার বাড়ি আছে নাকি? শাওসু তার কাছে ক্ষমা চাইলে সে বলে, এই পৃথিবীতে বাঁচার আমার আর কোনো কারণ নেই। এরপর সে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। শাওসু তার কাছে যেতে চায়, তবে সে নিজের পা নাড়াতেই পারে না। শাওসু এরপর মাটিতে বসে বলতে থাকে, তুমি কোথায় যাচ্ছ? আমি যখনই তোমাকে ধরতে যাই তুমি চলে যাও। এভাবে তো আমি কোনোদিন তোমাকে ধরতে পারবো না। সে একেবারে মাটিতে শুয়ে পড়ে। তবে আসলে সে নিজের বিছানায় ছিল। হঠাৎ সে একটা মেসেজের শব্দে উঠে পড়ে। মেসেজে তাকে একটা ঠিকানা দেওয়া হয় এবং বলা হয় অবশ্যই এখানে আসবেন। শাওসু সেখানে গেলে সে সামনের একটা সিটে বসে। তখন জিয়ান আর ইয়াও দুজন এসে পেছনের সিটে বসে। ইয়াও বলে, এত তাড়াতাড়ি আমাদের এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে, আমার একদমই প্রস্তুতি নেই, তাই একটু ভয় লাগছে। জিয়ান বলে, ভয় লাগার কি আছে? আমি অনেক বছর থেকে তোমাকে পছন্দ করি, এখন এসেছি তোমাকে বিয়ে করতে। তবে আমার একটা জিনিস নিয়ে চিন্তা হচ্ছে। তোমার আর শাও গ্রুপের প্রেসিডেন্টের লাভ স্টোরির কথা সবাই বলাবলি করছে। শুনেছি সে নাকি তোমার জন্য নিজের স্ত্রীকে অনেক অত্যাচার করেছে। এখন তার স্ত্রী নেই, এখন কি তোমরা এক হয়ে যাবে? ইয়াও বলে, আপনি এসব কি বলছেন? ওর আর আমার কোনোদিনও কোনো সম্পর্ক ছিল না। ও আমাকে জোর করতো ওর সঙ্গে সম্পর্ক করার জন্য। এই সব কথাই শাওসু শুনছিল। জিয়ান বলে, কিন্তু শুনেছি তোমার একবার বিয়ে ঠিক হয়েছিল, সেই কথা শুনেই নাকি শাওসু সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। ইয়াও বলে, এসব কে বলেছে? আমি নিজে ওকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিয়েছি। আসলে ও অনেক ডমিনেটিং একটা লোক। ও সবকিছুতে আমাকে জোর করতো, তাই বাধ্য হয়ে আমি এমনটা করেছিলাম। জিয়ান বলে, ও আচ্ছা, আর এই ঘটনা ঢাকতেই তোমার বাবা অনেক টাকা শেষ করেছে। ইয়াও বলে, মানে কি? তুমি আমার উপর ইনভেস্টিগেট করেছো? সে তখন শাওসুকে ডাক দিয়ে বলে, আপনি তো নিজের কানেই শুনলেন, এখন না হয় এখানে এসে শুনুন। ইয়াও রেগে গিয়ে বলে, তুমি আমার জন্য ফাঁদ পেতেছিলে? জিয়ান বলে, নয়তো। তুমি ভেবেছিলে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব? তোমার মতো মেয়েকে মানায় শুধুমাত্র এই লোকের সঙ্গে। ইয়াও বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? জিয়ান তখন অনেকগুলো রিপোর্ট তাদের দিকে ছুড়ে দেয়। সে বলে, 5 বছর আগে নাটক করে ইয়াও তোমাকে বিয়ে করতে চেয়েছিল। ওর প্ল্যান ছিল এরপর তোমার সব সম্পত্তি নিয়ে নেয়া। তবে ও জানতে পারে বিয়ের এগ্রিমেন্টে তুমি ওকে তেমন একটা সম্পত্তি দেবে না, তাই ও আর ওর মা মিলে প্ল্যান করে তোমাকে অসুস্থ করে তারা হাসপাতালে নিয়ে যাবে। এরপর সেখানেই তোমার হাতে কাগজে সই করিয়ে তোমাকে মেরে ফেলবে। তবে এই কথাগুলো লুয়ো জানতে পারে। এরপরেই সে তোমার মাকে বলে এক প্রকার জোর করে তোমাকে বিয়ে করে। ইয়াও যখন তোমাকে বিয়ে করতে পারেনি তখন সে তোমাকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চায়। তবে তার এই প্ল্যানও নষ্ট হয়ে যায়। শাওসু ইয়াওয়ের গলা চেপে ধরে আর বলে, তার মানে এই সব কিছুর মূলে রয়েছে তুমি। লুয়ো আমাকে আগেই বলেছিল ও আমাকে বিয়ে করেছে শুধুমাত্র আমাকে বাঁচাতে, তবে আমি ওর কথা বিশ্বাস করিনি। আমি কি করলাম জীবনে? জিয়ান সেখান থেকে বেরিয়ে আসে। ইয়াও তখন তার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করব না। শাওসু বলে, তুমি আর তোমার পরিবার যেটা করেছো সেজন্য আমি তোমাদেরকে ছাড়বো না। এরপর সে বাইরে আসার জন্য যখন সিঁড়ি দিয়ে নামতে থাকে তখন দেখতে পায় সামনের হলে এঙ্গেজমেন্ট হচ্ছে। সেখানে ছবি টাঙানো আছে জিয়ান আর লুয়ের। শাওসু চিৎকার করে বলতে থাকে, এসবের মানে কি? এই ছবি নামাও। ছবি উপরে গেলে জিয়ানকে দেখা যায়। জিয়ান বলে, তোমাকে স্বাগতম আমার আর লুয়ের এঙ্গেজমেন্ট পার্টিতে। শাওসু বলে, তুমি এসব কি বলছো? লুয়ো বেঁচে নেই নাকি? লুয়ো বেঁচে আছে, তাহলে তাকে ডাকো। জিয়ান বলে, সে বেঁচে থাকুক বা না থাকুক সে আমার স্ত্রী হবে। তার হাতে শাওসুর বিয়ের আংটিটা ছিল। শাওসু চিৎকার করে বলতে থাকে, এটা কখনোই সম্ভব না। সে ডিভোর্স লেটার বের করে বলে, দেখো আমাদের এখনো ডিভোর্স হয়নি। সে ডিভোর্স লেটারটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে একেবারে ছড়িয়ে দেয় আর বলে, লুয়ো এখনো আমার স্ত্রী। জিয়ান বলে,
তুমি কি ভুলে গেছো লুয়োর রেখে যাওয়া এই ডিভোর্স লেটারটাই ছিল তোমার কাছে? সাহসু এবার দৌড়ে গিয়ে সে কাগজগুলো টোকাতে শুরু করে। জিয়ান বলে, লুয়ো এখন আমার স্ত্রী, আর আমি ওর বডি আমার সঙ্গে নিয়ে যাব। সাহসু রেগে বলে, তুমি এসব কি বলছো? তুমি এত সাহস কোথায় পেলে? জিয়ান তার লোকজন দিয়ে তাকে বের করে দিতে বলে। রাস্তায় জিয়ান যখন যাচ্ছিল তখন সাহসু গাড়ি নিয়ে তার সামনে দাঁড়ায়। সে জিয়ানকে গাড়ি থেকে বের করে। এরপর তাদের মধ্যে অনেক ফাইট হয়। সাহসু অনেক আহত হয়। জিয়ান বলতে থাকে, আমি ওকে আমার সাথে করে নিয়ে যাব, কারণ ওর কবর দেখার অধিকারও তোমার নেই। সাহসু সেভাবেই রাস্তায় পড়েছিল। তখন চাও এসে তাকে ধরে মারতে শুরু করে। সে বলে, তুই যদি এরকম পাগলের মতো হয়ে থাকিস তাহলে তুই বাঁচবি কি করে? তোকে সামনে এগোতে হবে না? সাহসু বলে, তাই তো, আমি এখনো প্রতিশোধ নেইনি, আমাকে আগে প্রতিশোধ নিতে হবে। পরদিন সে ইয়াওদের বাড়িতে যায়। ইয়াওর বাবাকে সে বলে, আপনাকে মেরে ফেলা যায়, তবে সেটা আপনার জন্য খুব কম শাস্তি হয়ে যায়। সে তাকে নিয়ে গিয়ে টর্চার করতে বলে। এরপর সে ইয়াওকে বলে, ওই বছর তুমি অসুস্থ ছিলে, লুয়োর বোন ম্যারো তুমি অপারেশন করে নিয়েছিলে, এখন সেটা ফিরিয়ে দাও। ইয়াও বলে, মিথ্যে কথা, আমি অসুস্থ ছিলামই না, ওটা ছিল নাটক, আপুর বোন ম্যারো আমার কাছে নেই। সাহসু ছোটবেলার সেই হেয়ার পিনটা, গলার সেই নেকলেসটা কাল্পনিকভাবে খুলে নেয়। এরপর তার বোন ম্যারো বের করতে বলে। লুয়ের যত কষ্ট হয়েছিল তার চেয়ে যেন 10 গুণ কষ্ট তার হয়, এইভাবে নিতে বলে। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়। সাহসু রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যখন আসছিল তখন জিয়ান ইচ্ছে করে তার গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। সাহসু দেখতে পায় লুয়ো বিয়ের পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে আছে। তখন সে অজ্ঞান হয়ে যায়। যখন সে চোখ মেলে তাকায় তখন দেখতে পায় অনেক মানুষ এসেছে। এটা তাদের 5 বছরের অ্যানিভার্সারির অনুষ্ঠান চলছে। তখনই ইয়াও সেখানে আসে। সে বলে, আপু 5 বছর হয়ে গেছে, এবার অন্তত আমার ফিয়ন্সেকে আমার কাছে ফিরিয়ে দাও। সাহসু বুঝতে পারে তাদের পুনর্জন্ম হয়েছে। সে ভীষণ খুশি হয়ে লুয়োকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি ফিরে এসেছি। ইয়াও বলে, তুমি এসব কি করছো? তুমি ওকে কেন জড়িয়ে ধরছো? নিশ্চয়ই এসব তোর কাজ। সাহসু তখন তাকে থাপ্পড় মেরে ফেলে দেয়। লুয়োকে বলে, আমার ভাইয়ের আবার কি হলো? লুয়ো বলে, আমি নিজেও বুঝতে পারছি না। সাহসু ইয়াওকে বলে, আমাকে জিজ্ঞেস করো, আমি সব থেকে বেশি কাকে ভালোবাসি? এরপর সে লুয়োকে বলে, তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি সব থেকে বেশি কাকে ভালোবাসি? পরে সে ইউকে বলে, তুই জিজ্ঞেস কর, আমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? ইউ বলে, কাকে? সে বলে, আমি সবচেয়ে বেশি ভালোবাসি লুয়োকে। এরপর সে সবাইকে বলতে থাকে, আমার একমাত্র ভালোবাসার মানুষ লুয়ো, সে আমার স্ত্রী, শাও গ্রুপের একমাত্র প্রেসিডেন্টের স্ত্রী। তার এসব কথা শুনে তার মা এবং বোন অনেক খুশি হয়, তবে লুয়ো অনেক বেশি অবাক ছিল। ইয়াও বলে, তুমি ওর জন্য আমাকে থাপ্পড় মারলে? সাহসু তাকে আবার থাপ্পড় মারে। সে বলে, আগে আমি অন্ধ ছিলাম, তাই তোমার মতো মেয়ের আসল রূপটা দেখতে পাইনি, কিন্তু এখন তুমি স্বপ্নেও ভেবো না যে আমি তোমার কথা শুনবো। ইয়াও ভীষণ রেগে গিয়ে লুয়োকে ধাক্কা মারতে চায়, তবে সাহসু লুয়োকে ধরে ফেলে। এতে সে নিজে ব্যথা পায়। এরপর সে সিকিউরিটি ডেকে ইয়াওকে বের করে দিতে বলে। তার মা আর বোন খুশি হয়ে হাতে তালি দিতে শুরু করে। এরপর সাহসু লুয়োকে নিয়ে হাসপাতালে আসে আর বলে, আমার স্ত্রী প্রেগনেন্ট। এরপর ডাক্তার আসলে সে চিৎকার করে বলতে থাকে, আমার ওয়াইফ ঠিক আছে তো? ডাক্তার বলে, আপনার ওয়াইফ একদম সুস্থ আছে। আর এত চিৎকার চেঁচামেচি কেন করছেন? এরা দুজন যখন বাড়ির দিকে আসছিল তখন লুয়ো বলে, তুমি আর ইয়াও মিলে এখন কিসের নাটক করলে? ইয়াও কি আবার অসুস্থ? এখন আবার ওর কি প্রয়োজন? সাহসু বলে, তুমি ভুল ভাবছো। লুয়ো বলে, এখন ওর কি প্রয়োজন, কিডনি না হার্ট? সাহসু, তুমি ভালো করেই জানো আমি এখন প্রেগনেন্ট, আমি এখন ওকে কিছুই দিতে পারবো না, তার চেয়ে বরং আমরা ডিভোর্স নিয়ে নিই, তুমি ইয়াওয়ের কাছে চলে যাও। সাহসু বলে, তুমি এসব কেন বলছো? আমি সত্যি বলছি, আমি তোমার খেয়াল রাখবো। লুয়ো বলে, 5 বছর ধরে আমরা একসাথে আছি, আমি এখনো তোমাকে চিনি না? তুমি গতকাল পর্যন্ত আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছিলে, আজ হঠাৎ এত ভালো হয়ে গেলে? সাহসু বলে, ঠিক আছে, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে প্রমাণ করছি, অন্তত আমাদের বাচ্চার জন্য হলেও আমাকে একটা সুযোগ দিয়ে দেখো। লুয়ো এতে রাজি হয়। এরপর তারা বাড়িতে আসলে সাহসু তাদের বিয়ের ছবিটা দেখতে পায়। সে বলে, অবশেষে আমরা বাড়িতে ফিরে এসেছি। সে লুয়োকে সোফায় বসিয়ে তার জন্য ফল কেটে নিয়ে আসে, পরে নিজের হাতে তাকে খাইয়ে দেয়। এরপর পরদিন সে লুয়োকে নিয়ে লুয়োর অফিসে আসে। সে লুয়োর অ্যাসিস্ট্যান্টকে বলে, আজকে থেকে এটা আমারও চেম্বার, আমার অফিসের কাজও আমি এখানে বসেই করব। এরপর সে একটা ফটো ফ্রেম বের করে যেখানে তাদের দুজনের ছবি ছিল। এরপর আরেকটা খালি ফ্রেম বের করে বলে, আমাদের বাচ্চার ছবি আমরা এখানে রাখবো। এরপর তারা পাশাপাশি বসে। সাহসু বারবার শুধু লুয়োকে দেখছিল। একটু পর সেখানে ইয়াও আসলে লুয়োর সেক্রেটারি তাকে আটকায়।
ইয়াও তখন তাকে থাপ্পড় মারে। ওই সময় শাওসু এসে তাকে উল্টো আরেকটা থাপ্পড় মারে। ইয়াও বলে, তুমি সামান্য একটা সেক্রেটারির জন্য আমাকে মারলে? গতকাল রাত থেকে আমি তোমাকে ফোন করছি, অথচ তোমাকে ফোনে পাচ্ছি না। শাওসু বলে, কারণ আমি তোমাকে ব্লক করে দিয়েছি, তোমাদের কোম্পানির উপর থেকে সকল ইনভেস্ট উঠিয়ে ফেলেছি। এবার আমি তোমাকে একেবারে শেষ করে দেব। ছোটবেলা থেকে তুমি লুয়োকে যত অত্যাচার করেছো তার সব ফেরত দেব। ইয়াও বলে, তুমি এসব কি বলছো? তুমি তো আমাকে ভালোবাসতে, নিশ্চয়ই এসব লুয়োর কাজ। শাওসু বলে, আমার ভালোবাসার মানুষ একজনই, আর সেটা হলো লুয়ো। আর কখনো যদি তুমি আমার স্ত্রীর নামে কোনো আজেবাজে কথা বলেছো, আমি তোমার পুরো পরিবার মাটিতে মিশিয়ে দেব। এরপর সে লুয়োকে বলে, আমার সবকিছু মনে পড়েছে, ছোটবেলায় আমি যাকে বিয়ে করতে চেয়েছিলাম সে তুমি ছিলে। লুয়ো অনেক খুশি হয় যে শাওসুর সবকিছু মনে পড়ে গেছে। শাওসু বলে, লুয়ো, আমি তোমাকে খুব ভালোবাসি। লুয়ো তখন তাকে জড়িয়ে ধরে। এরপর 8 মাস পরের সিন দেখানো হয়। লুয়োর আজ ডেলিভারি। একটু পর ডাক্তার বের হয়ে বলে, মা মেয়ে দুজনেই সুস্থ আছে। এতে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর শাওসু লুয়োর অনেক সেবা করছিল। পরদিন লুয়ো হঠাৎ বলে, চলো না আমরা বিচে ঘুরতে যাই। এটা শুনে শাওসু ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, এত জায়গা থাকতে বিচে কেন? লুয়ো বলে, বিচ আমার অনেক পছন্দ। শাওসু বলে, ঠিক আছে, একটু সুস্থ হও, আমি তোমাকে নিয়ে যাব। পরে তারা 3 জন বিচে ঘুরতে আসে। হঠাৎ করে শাওসুর কাঁধে একজন হাত রাখে। দেখা যায় এটা জিয়ান। সে বলে, অনেকদিন পর দেখা। সে লুয়োকে ডাক দিলে লুয়ো দৌড়ে তার কাছে যায় আর বলে, তুমি আমাকে নিতে এসেছো? শাওসু অবাক হয়ে বলে, মানে? লুয়ো বলে, আমি তোমাকে পরিচয় করিয়ে দিই, এটা আমার ভালোবাসার মানুষ জিয়ান, আর আমার বাচ্চার বাবা। শাওসু বলে, অসম্ভব, তোমার ভালোবাসার মানুষ আমি? লুয়ো বলে, হ্যাঁ তুমি ছিলে, আমি তোমার জন্য অনেক কিছু করেছি, কিন্তু তুমি কি করেছো? ভাঙা কাজ কখনো জোড়া লাগে না, তাই আমিও তোমাকে ছেড়ে চলে গেছি। শাওসু বলে, তুমি এসব কি বলছো? আমার আবার পুনর্জন্ম হয়েছে, এখন তো সবকিছু ঠিক আছে, এখন তুমি কেন আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? সে তখন মাটিতে বসে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমার সঙ্গে মজা করো না, আমি আর অন্যায় করব না। জিয়ান বলে, তুমি কেন বুঝতে পারছো না? লুয়ো আর ফিরে আসবে না। শাওসু তার কথা বুঝতে না পারলে লুয়ো বলে, তুমি কি ভুলে গেছো আমি বেঁচে নেই? শাওসু দেখতে পায় তার কোলে আসলে একটা পুতুল। তখন দেখা যায় আসলে সে একটা হসপিটালে আছে। এখানকার সবাই মানসিক রোগী। কয়েকটা ছেলে এসে তাকে বলতে থাকে, তুই এত পাগল, একটু আগে আমার কাছে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছিলি। আরেকজন বলে, শুধু কি তাই, তোকেও নিজের বউ বলে ডাকছিল। এসব বলে তারা হাসাহাসি করছিল। শাওসু বলে, এটা কোন জায়গা? আমার তো পুনর্জন্ম হয়েছে। সে উঠে চলে যেতে চাইলে সেই সব লোকেরা তাকে ধরে রাখে আর বলতে থাকে, তুমি কোথায় যাচ্ছ? আবার আগের মতো আমাদের কাছে ক্ষমা চাও। তোমার বউ পৃথিবী ছেড়ে চলে গেছে 3 বছর হয়েছে, অথচ এখনো তুমি সেগুলো নিয়েই পড়ে আছো। তখন শাওসু কল্পনা করে সে আবার বেঁচে আছে। লুয়ো বলে, যদি আমি এখন তোমার সাথে থাকতাম তাহলে হয়তো অনেক খুশি হতাম, কারণ তুমি সত্যিই এখন আমাকে ভালোবাসো। শাওসু বলে, আমি তোমাকে আগেও ভালোবাসতাম, আমি শুধু বুঝতে পারিনি। লুয়ো বলে, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি এখন আর তোমাকে ভালোবাসতে পারবো না। সে বসে বলে, আমি চলে যাচ্ছি। শাওসু বলে, আমি তোমাকে একবার কিস করি। সে যখন তার কাছে যেতে চায় তখন লুয়ো বলে, যখন কেউ আমার পাশে ছিল না তখন তুমি কোথায় ছিলে? তোমার কি আমাকে কিস করার যোগ্যতা আছে? শাওসু না করে। এরপর বলে, ঠিক আছে, তাহলে তুমি চলে যাও। লুয়ো চলে যায়। শাওসু বলে, তুমি যেহেতু আমার পৃথিবীতে আসতে পারবে না, তাহলে আমি না হয় তোমার পৃথিবীতে চলে গেলাম। তবে এখনো সে হসপিটালে ছিল আর সে বুঝতে পারে এই কয় বছর ধরে লুয়োর জন্য সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এরপর সে হসপিটাল থেকে চলে আসে এবং চাওয়ের সঙ্গে কথা বলতে থাকে। চাও বলে, তুই অসুস্থ হয়ে যাওয়ার পর আন্টি এই কষ্ট সহ্য করতে পারেনি, তার স্ট্রোক হয় এবং সেও আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। তোর আর ভাবির কোম্পানি আমি আর এতগুলো বছর ধরে সামলাচ্ছি। শাওসু বলে, তোরা অনেক কষ্ট করেছিস। চাও বলে, জানিস যখন, এখন আমাদের কষ্টগুলো একটু ভাগ কর, স্বাভাবিক জীবনে ফিরে আয় আর ভবিষ্যতের চিন্তা কর। শাওসু বলে, ভবিষ্যৎ? আমি আমার সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাই না, আমি আমার কোনো ভবিষ্যৎই দেখি না। তুই এখন চলে যা, আমাকে একটু একা থাকতে দে। এরপর সে মনে মনে বলছিল, চাও, তুই আমার অনেক ভালো বন্ধু, আমি আশা করব পরের জন্মেও আমরা বন্ধু হয়েই থাকব। এরপর সে ধীরে ধীরে বিচের দিকে এগিয়ে যাচ্ছিল। সে মনে মনে বলছিল, একসময় আমার সাথে একটা মেয়ে ছিল যে আমাকে খুব ভালোবাসতো, তবে মেয়েটাকে আমি নিজের দোষে হারিয়ে ফেলেছি। লুয়ো, পরের জন্মেও আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই, আর এইবার আমি তোমাকে আমার সব ভালোবাসা উজাড় করে দেব। এরপর সেও পানিতে তলিয়ে যায়।
স্ক্রিনে তখন একটা লেখা ভেসে ওঠে, যার অর্থ হলো জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো যা এক সময় আমাদের ছিল তা হারিয়ে ফেলার পর আফসোস করা। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার চেয়ে বরং বর্তমানেই বাঁচো এবং সামনে থাকা মানুষটাকে মূল্য দাও। এরপর আবারও আমাদেরকে দেখানো হয় শাওসু আর লুয়োর 5ম অ্যানিভার্সারি চলছে। লুয়ো বলছে, শাওসু তুমি কি একবারও আমাকে ভালোবাসোনি, 1 সেকেন্ডের জন্য হলেও? এতে আমরা বুঝতে পারি এইবার সত্যিই তাদের পুনর্জন্ম হয়েছে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটির শেষে আমি কিছু কথা বলতে চাই। আমাদের জীবন একটাই, আর আমাদের জীবন আমাদের কাছে খুবই মূল্যবান। কে আমাদেরকে ভালোবাসলো কে বাসলো না সেটা ভেবে নিজেদের জীবন শেষ করে দেওয়ার কোনো মানেই হয় না। তাই এই জীবনের প্রতিটা মুহূর্ত আমরা কাজে লাগাবো, প্রত্যেকটা দিনকে সুন্দর করার চেষ্টা করব, আর চোখ কান খোলা রাখবো যাতে দিন শেষে কোনো কিছুর জন্য আফসোস করতে না হয়। তো বলো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।